আমরা এবিটিএ টেস্ট পেপারের সলিউশন করছিলাম। তো এর আগের ক্লাসে আমরা 813 পেজের সলিউশন করেছি শেষ দিক থেকে শুরু করে। আচ্ছা, আজকের ক্লাসে আমরা 791 পেজে যে ম্যাথের কোশ্চেন সেটটা আছে তার সলিউশন শুরু করছি। দেখো একের দাগের এক এমসিকিউ থেকে। একের দাগের যেগুলো আছে, কোনো মূলধনের 10 বছরের সরল সুদ স্ববৃদ্ধি মূলের 3/8 অংশ। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি স্ববৃদ্ধি মূল মনে করো x টাকা, তাহলে সরল সুদ তার 3/8 অংশ মানে 3x/8 টাকা। আচ্ছা, তাহলে স্ববৃদ্ধি মূল x, সরল সুদটা এত, তাহলে আসল কত? আসল হয়ে যাচ্ছে x - 3x/8 = 8 লসাগু 8x - 3x, তাহলে আসল হয়ে যাচ্ছে 5x/8 টাকা। এটা আসল, এটা সুদ। এই যে এটা স্ববৃদ্ধি মূল ঘুরিয়ে দেওয়া আছে, ঘুরিয়ে বলেছে যে কোনো মূলধনের সরল সুদ স্ববৃদ্ধি মূলের এত অংশ, তাহলে স্ববৃদ্ধি মূলটাকে ধরে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 10 বছরের সরল সুদ এত, তাহলে সুদের হার, সময়টা 10 বছর, সুদের হার r% মনে করো। তাহলে একটা সুদ আমি নির্ণয় করেছি, সরল সুদ এইটা, তাহলে এইটা = আসল হচ্ছে এইটা 5x/8 RT, আর 10 বছরের বাই 100, এইটা কেটে গেল সরল সুদ। তাহলে হয়ে যাচ্ছে 3x/8 = আটটা নিচে চলে আসবে, 8 × 10, এখানে থাকবে 5x × r, 8 কেটে যাচ্ছে, x কেটে যাচ্ছে, 5 এর সঙ্গে কেটে 2, তাহলে 3 এখানে r/2, তাহলে r = 3 × 6, সুদের হার 6%। ক্যালকুলেশনটা দেখো, অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, ইউনিক, এই ধরনের অঙ্ক ছিল না। তাহলে 6% অপশনে আছে, অপশন এ 6%। দুইয়েরটা আচ্ছা, দুইয়েরটা দেখো, দুইয়ের বলে দেওয়া আছে px² + r সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে কোন সম্পর্কটি সত্য? px² + r একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হবে কখন? তার মানে এইটা কি? এইটা হচ্ছে px² + 0x + r। হ্যাঁ, তাহলে এর বীজদ্বয় বাস্তব ও অসমান মানে নিরূপকটা 0 নয়, বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক 0, আর তার মানে নিরূপকের মান, নিরূপকটা > 0, b² মানে 0² -4ac 4 × p × r > 0, এখান থেকে হয়ে যাচ্ছে -4pr > 0, এইটা হয়ে যাচ্ছে। এবার সম্পর্ক কোনগুলো দেওয়া আছে, তাহলে -pr > 0, তার মানে pr < 0, হ্যাঁ, তার মানে অর্থাৎ -pr > 0, হ্যাঁ, তার মানে pr p × r < 0, অবশ্যই। সাইনটা চেঞ্জ হলে, এইখানে চিহ্ন মানে প্লাস মাইনাস চেঞ্জ হলে তাদের মাঝের চিহ্ন এইগুলো > এগুলো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে pr < 0, যেমন এটা একটু বোঝাচ্ছি দেখো, ধরো এই যে -5 -3, -5 -3 ছোট তো। আচ্ছা, তাহলে যদি সাইনটা তুলে দেওয়া হয় ওই দিক দিয়ে, 5 > 3 হয়ে গেল, যেহেতু সাইন চেঞ্জ হয়েছে, সাইনগুলো সরে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে, মাইনাস থেকে প্লাস হচ্ছে, এখানে লেসদানটা > হয়ে গেল, এইরকম। তাহলে এইটা হচ্ছে pr < 0, অপশন ডি তে আছে। তিনের বলা আছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিকিউআর এর AB/QR, BC/PR, AC/PQ। আসলে বাহুগুলো সমানুপাতি, তার মানে এটা সদৃশ, হ্যাঁ, এবিসি আর পিকিউআর এর। আচ্ছা, চিত্র দেখো, এটা মনে করো এ বি সি, একটু বড় নিচ্ছি, এটা মনে করো পি কিউ আর, ঠিক আছে? কারা কারা সমানুপাতি? এবির সঙ্গে কিউআর, বিসির সঙ্গে পিআর, এবির সঙ্গে কিউআর, বিসির সঙ্গে পিআর, হ্যাঁ, অটোমেটিক্যালি এইটা বাই এইটা, এই তিনটে বাহু এরা সমানুপাতি। তাহলে কোনটা সরতে হবে দেখো, এখানে যে কন্ডিশন গুলো আসছে দেখো, তাহলে এর বিপরীত কোণ কত? সি, সি কোণের সঙ্গে পি কোণ সমান হবে, এই এ কোণের সঙ্গে এর বিপরীত কোণ পি, এ কোণের সঙ্গে কিউ কোণ সমান হবে, এর বিপরীত কোণ বি, বি কোণের সঙ্গে এর বিপরীত কোণ আর সমান হবে। তাহলে এই তিনটের মধ্যে কোনটা সম্পর্কে আছে দেখো, প্রথমে আছে এ সমান কিউ, হ্যাঁ এটাই সত্য,
এ সমান পি আছে, এটা হবে না। এ সমান আর আছে, হবে না। বি সমান কিউ, এটাও নেই। শুধুমাত্র অপশন এ, কোণ এ ইজ ইকুয়াল টু কোণ কিউ। কোণ এ ইজ ইকুয়াল টু কোণ কিউ। নেক্সট দেখো আগের দাগের চারের দাগেরটা, 75 ডিগ্রি কোণের পূরক কোণের বৃত্তীয় মান। তাহলে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তার একেবারে পূরক কোণ। তাহলে 75 ডিগ্রি কোণের পূরক কোণ কত? 75 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 90 মাইনাস 75, 15 ডিগ্রি। ঠিক আছে, এই 15 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত? 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180, আর 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান ইন্টু 15 বাই 180। 15 দিয়ে কাটলে এটা 12 হয়ে যাচ্ছে পাই রেডিয়ান বাই 12। ঠিক আছে, পাই রেডিয়ান বাই 12 হয়ে যাচ্ছে। তাহলে 75 ডিগ্রি কোণের, আচ্ছা সম্পূরক কোণের বৃত্তীয় মান, সম্পূরক, আচ্ছা সম্পূরক তো অন্য হয়ে যাচ্ছে। তাহলে 180 মাইনাস 75, 180 মাইনাস 75, 5 10 7 1 7 105। তাহলে তো এইটা 105 হয়ে যাবে, এটা 105। 105 হলে এটা তো সম্পূর্ণ কাটছে না, এই বিষয়টা আর থাকছে না, সম্পূরক কোণের যেহেতু বলেছে। আচ্ছা 105 প্লাস 75 180, 7 দিয়ে 7 15 105, আর 15 দিয়ে হলে 15 12 দিয়ে, তাহলে 7 পাই রেডিয়ান বাই 12। ঠিক আছে, এটা হচ্ছে 7 পাই রেডিয়ান বাই 12। এটা অপশন ডি তে আছে, অপশন ডি সঠিক উত্তর, 7 পাই রেডিয়ান বাই 12। পাঁচেরটা, যদি দুটি এক কেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা, দুটি এক কেন্দ্রীয় বৃত্ত, মনে করো এইটা কেন্দ্র, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, যে স্পর্শকটা বড় বৃত্তের সেটা কোনোভাবেই ছোট বৃত্তের স্পর্শক হচ্ছে না, আর যে স্পর্শকটা ছোট বৃত্তের দেখো সেটা বড় বৃত্তের স্পর্শক হচ্ছে না, হ্যাঁ যা হয়ে যাচ্ছে। তাহলে দুটি এক কেন্দ্রীয় বৃত্তের স্পর্শকের সংখ্যা থাকছেই না, কমন স্পর্শক কোনো কিছু হবে না, তাহলে স্পর্শকের সংখ্যা 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোন অপশনে আছে? অপশন এ তে 0 আছে, অপশন এ। নেক্সট দেখো 6এরটা, n সংখ্যক রাশির যৌগিক গড় x বার। তাহলে প্রথম n-1 সংখ্যক রাশিগুলির যোগফল কে, n তম পদটি কত? আচ্ছা n সংখ্যক রাশির যৌগিক গড় x বার, তাহলে x বার ইজ ইকুয়াল টু n সংখ্যক রাশিগুলো মানে x1 x2 করে ডট ডট প্লাস xn মাইনাস 1 প্লাস xn বাই n, এইটা হচ্ছে x বারটা। এবার প্রথম n-1 সংখ্যক রাশিগুলির যোগফল কে, তার মানে এইগুলো, এই এতটা প্রথম n-1 সংখ্যক রাশিগুলির যোগফলটা কে, তার মানে x বার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এটা কে প্লাস xn বাই n, এইটা হয়ে যাচ্ছে। তাহলে এবার কোনাকুনি গুণ করলে কে প্লাস xn ইজ ইকুয়াল টু n x বার, তাহলে xn সমান কত? n x বার মাইনাস কে, এইটা n সংখ্যক পদটি, তাহলে n তম পদটি হচ্ছে n x বার মাইনাস কে। অপশন ডি তে আছে n x বার মাইনাস কে, অপশন ডি n x বার মাইনাস কে। নেক্সট দেখো শূন্যস্থান পূরণ 2 এর দাগের, এমসিকিউ 6টা ছিল, 6টা কমপ্লিট হয়েছে, শূন্যস্থান পূরণে যাচ্ছে। 2 এর দাগের এক একটা শূন্যস্থান পূরণ, যেগুলো শূন্যস্থান পূরণে একটি মেশিনের বর্তমান মূল্য p টাকা, প্রতি বছর মেশিনের দাম 2% হারে হ্রাস পায়, তাহলে n বছর পর দাম কত হবে? আচ্ছা n বছর পর দাম হবে p ইন্টু 1 মাইনাস, যেহেতু হ্রাস পাচ্ছে মাইনাস 2r বাই 100 টু দি পাওয়ার n, তাহলে হয়ে যাচ্ছে p ইন্টু 1 মাইনাস r বাই 50, 2 দিয়ে কেটে যাচ্ছে n, এত টাকা হবে n বছর পর দাম। দাম হয়ে যাচ্ছে p ইন্টু 1 মাইনাস r বাই 50 টু দি পাওয়ার n, এইটা এত টাকা, p ইন্টু 1 মাইনাস r বাই 50 টু দি পাওয়ার n টাকা। a:2, b:5, c:8 হলে a এর 50%, b এর 20%, c এর কত পার্সেন্ট? তাহলে a:2 সমান b:5 সমান c:8, তার মানে a/2 b/5
c/8 প্রত্যেকটাকে যদি 100 দিয়ে গুণ করো, এইটা ইন্টু 100 100%, b/5 ইন্টু 100 এত পার্সেন্ট, c/8 ইন্টু 100 এত পার্সেন্ট। গুণ করলে হয়ে যাচ্ছে a এর 50% সমান b এর গুণ করলে 20% সমান c এর, এটা হচ্ছে 12.5% হয়ে যাচ্ছে। c এর 12.5%, 2 এরটা হয়ে যাচ্ছে c এর 12.5%, 2 শূন্য স্থানে 12.5%। নেক্সট দেখো, বৃত্তস্থ বর্গক্ষেত্রে কর্ণ বৃত্তের ড্যাশ হবে। বৃত্তস্থ বর্গক্ষেত্র তার কর্ণ, বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণ তো এইটা একটা বৃত্ত মনে করো। আচ্ছা, এটা হচ্ছে না ছবিটা ঠিকঠাক, এটা বৃত্ত, তার একটা বর্গক্ষেত্র এইটা, এইটা বৃত্তস্থ বর্গক্ষেত্র হলে তার কর্ণ এইটা হচ্ছে বা এইটা হচ্ছে। বৃত্তস্থ বর্গক্ষেত্রের কর্ণটা অবশ্যই সেই বৃত্তের কেন্দ্রগামী হবে। হ্যাঁ, এইটা হয়ে যাবে ড্যাশ হবে, মানে কেন্দ্রগামী হবে। চারেরটা, চারের বলা আছে সাইন 3 থিটা এর সর্বোচ্চ মান, সাইন অ্যাঙ্গেল যাই হোক, সাইন থিটা আর কস থিটার সর্বোচ্চ মান 1 মনে রাখবে, আর সর্বনিম্ন মান -1। তাহলে সর্বোচ্চ মান 1, সাইন 3 থিটা হোক 5 থিটা হোক যাই হোক, সাইন অ্যাঙ্গেলটার সাইন থেকে যে কোনো অ্যাঙ্গেলই থাকুক সর্বোচ্চ মান 1। আচ্ছা, পাঁচেরটা, sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা হাফ হলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটার মান কত বলে দিয়েছে। sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা সমান হাফ, তাহলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা। তোমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা জানো, a প্লাস b ইন্টু a মাইনাস b, সেটা এখানে কাজে লাগবে। এটা হচ্ছে sec স্কোয়ার থিটা তার স্কোয়ার মাইনাস এটা হচ্ছে tan স্কোয়ার থিটা তার স্কোয়ার। এই sec স্কোয়ার থিটাটাকে a ভাবো, tan স্কোয়ার থিটাকে b ভাবো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হচ্ছে, এটাকে ফর্মুলায় ফেলো যে a প্লাস b, তার মানে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইন্টু a মাইনাস b, এই যে a মাইনাস b, sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা মান হাফ, হাফ হলো ইন্টু এইটার মান কত, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, তোমরা জানো এটার মান 1, তাহলে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে হাফই আসছে। ঠিক আছে, sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটার মান যেটা হবে সেটাই হচ্ছে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটার মান, তাহলে এটা এসে গেল 1/2 হাফ। নেক্সট, 6 7 x 8 y 4 সংখ্যাগুলির গড় 9। সিক্স সেভেন এক্স প্লাস 8 প্লাস ওয়াই প্লাস 4 কটা সংখ্যা, 1 2 3 4 5 6 বাই 6, এদের গড় 9। ঠিক আছে, হয়ে যাচ্ছে 8 আর 4 12, 12 আর 6 18 সাথে 25, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 25 কোনাকুনি গুণ করে নিলে 54 হয়ে যাচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হচ্ছে, 54 মাইনাস 25, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 5 করে 9 4 এ 9 হাতে 1, 5 করে 14 9 14 হাতে 1 2 আর 3 3 করে 5 2 এ 5, এক্স প্লাস ওয়াই সমান 29 আসছে, শূন্যস্থানে 29, এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে শূন্যস্থান, সেখানে 29 বসে যাচ্ছে। দেখো, ঠিক আছে, দেখে নাও, এটা 2 এর দাগে কমপ্লিট হলো। নেক্সট আমরা যাব 3 এর দাগে। তিনের দাগে দেখে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর আসলের সঙ্গে যোগ হয়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর আসলের সঙ্গে যোগ হয়, ওই আসলে তাই আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। একদম ঠিকঠাকই দেওয়া আছে, প্রথম বছরের যেটা সুদ হয় সেটা সুদটা আসলের সঙ্গে যোগ হয়, সেটা তারপরে বছরের আসল হয়ে গেল, আবার যেটা সুদ হয় আবার সে আসলের সঙ্গে যোগ হয়, আবার সেটা পরের বছর আসল হয়ে গেল। তাহলে প্রতি বছর বছর যদি বার্ষিক সুদের হার হয়, প্রতি বছর বছর সেটা আসলের সঙ্গে যোগ হতে থাকে। তাহলে এটা প্রথমটা যে তথ্য দেওয়া আছে সেটা সত্য। 2 এর বলা আছে একটা সমীকরণ দেওয়া আছে 3x² প্লাস 10x প্লাস 3
সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক। আচ্ছা, 3x² প্লাস 10x প্লাস 3 = 0 বীজদ্বয় পরস্পর অনন্যক বলছে, তার মানে 3 3 9। আমরা এখানে সিম্পলিফাই করে দেখে নিচ্ছি। এইটা হয়ে যাচ্ছে 9x প্লাস x প্লাস 3 = 0, 3x কমন, x প্লাস 3 প্লাস 1 কমন, x প্লাস 3 সমান 0। তাহলে কমন নিলে x প্লাস 3 ইন্টু 3x প্লাস 1। এইটা থেকে বীজটা আসছে x সমান -3, আর এইটা থেকে বীজ আসছে x সমান -1/3। তাহলে বীজদ্বয় পরস্পর অনন্যকই হচ্ছে, যে তথ্য দেওয়া আছে একদমই ঠিক। -3 অনন্যক 1/-1/3, তাহলে সেটাই আসছে বীজদ্বয় পরস্পর অনন্যক। এটা আলফা বিটা ধরে কষে দেখলেও হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 3 অর্ধবৃত্তের একটি মাত্র ব্যাস আছে। অর্ধবৃত্তের একটি মাত্র ব্যাস আছে, এটা অর্ধবৃত্ত যেটা তার একটি মাত্র ব্যাস থাকে, এটা সঠিক, সত্য দেওয়া আছে। অর্ধবৃত্তের একটি ব্যাস থাকে। নেক্সট, sin θ × cos θ > 1 হওয়া সম্ভব। sin θ × cos θ, দেখো আমি একটা এক্সাম্পল দেখছি যে sin θ × cos θ > 1 হওয়া সম্ভব বলেছে। এই যে sin θ মান, দুটোর অ্যাঙ্গেল যদি একই থাকে, হ্যাঁ, > 1, sin দুটো সর্বোচ্চ মান তো 1, দুটোর সর্বোচ্চ মান 1, এর সর্বোচ্চ মানও নাও, ওর সর্বোচ্চ মানও নাও, তাহলে 1 × 1 তো 1ই হচ্ছে সর্বোচ্চ মান। তাহলে > 1 কি করে হচ্ছে? যদি ইকুয়াল টু থাকতো তবু না, ঠিক আছে, 1 এর সঙ্গে ইকুয়াল। sin θ সর্বোচ্চ মান 1, cos θ সর্বোচ্চ মান, দুজনেরই যদি সর্বোচ্চ মানের গুণ হয়ে যায় তাহলেও 1 এর বেশি হচ্ছে না, 1 × 1 1ই হচ্ছে। হ্যাঁ, তাহলে তো কোনোভাবেই, আর যা সব এক্সাম্পল আছে যত কিছু নিলেও তো সবই 1 এর নিচে হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে sin 45 এর মান 1/√2, cos 45 এর মান 1/√2, গুণ করলে হাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, sin 30 এর মান হাফ আর cos 30 এর মান √3/2, এটা গুণ করলেও √3/4 চলে আসছে, <1। ঠিক আছে, ম্যাক্সিমাম আমি যেটা দিয়েছি, ম্যাক্সিমাম ভ্যালুটা যেহেতু একের বেশি হচ্ছে না, অন্য কোনোটা তো হবেই না, তাই এটা মিথ্যা। ঠিক আছে, > 1 হবে না। 5, 6, কোনো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে আয়তন 50% হ্রাস পায়। দেখে নিচ্ছি, দেখো, কোনো লম্ববৃত্তাকার চোঙের নর্মালি ব্যাসার্ধ আর উচ্চতা h মনে করো, তখন আয়তন হচ্ছে πr²h। এবার πr²h হয়ে গেল। এবার কি কন্ডিশন বলেছে? ব্যাসার্ধ অর্ধেক উচ্চতা দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ অর্ধেক, তখন আয়তন কত হচ্ছে? ব্যাসার্ধ অর্ধেক আর উচ্চতার দ্বিগুণ এত ঘন একক সমান πr²/4 × 2h। এটা কেটে গেলে 2 হয়ে যাচ্ছে, তার মানে হাফ πr²h এইটা। তাহলে ব্যাসার্ধ অর্ধেক উচ্চতা দ্বিগুণ করলে আয়তন আগের চেয়ে আগে অর্ধেক হয়ে যায়, তার মানে 50% কমে যাচ্ছে। ঠিক আছে, অর্ধেক হয়ে যাচ্ছে মানে হাফ হয়ে যাচ্ছে। তার 50% হয় বা 50% কমে যায় বললেও হবে। আয়তন 50% হ্রাস পায়, এটা সঠিক, সত্য। আয়তন 50% হ্রাস পায়। এই যে হাফ হয়ে যাচ্ছে মানে কি 50% কমে যাচ্ছে 100%। ঠিক আছে, বা বিয়োগ করে দেখলে হবে কতটা কমলো, এইটা মাইনাস এইটা করলে, বাই প্রাথমিকের উপর বাই এইটা দিয়ে ভাগ করলে 50% অ্যান্সার চলে আসবে। মধ্যমা নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান নাও হতে পারে, এটা সত্য। মধ্যমা নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান নাও হতে পারে, এটা আলাদা আলাদা থাকতে পারে, সেখানেও হবে। ঠিক আছে, এটাও সত্য। আচ্ছা, নেক্সট দেখো, 3 দাগের কমপ্লিট হলো, 4 দাগের। একটা 8% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে? ধরি মূলধন সমান x বা আসল, অতএব সুদ আসল কত? সুদ আসল সমান 2x টাকা। অতএব সুদ কত? সুদ 2x - x টাকা সমান সুদ হয়ে যাচ্ছে x টাকা। ঠিক আছে, সুদ x টাকা। তাহলে সময় কত? এটা দ্বিগুণ হচ্ছে সময় 8 বছর। ঠিক আছে, সময় 8 বছর। তাহলে r%, সুদের হার r%, তোমার এটা বলেছে
8 বছরের দ্বিগুণ হচ্ছে কত বছরে 8 গুণ হবে? তাহলে সুদের হার কত? সুদের হার ইজ ইকুয়াল টু R%। অতএব x টাকার R% সুদের হারে 8 বছরের সুদ, 8 বছরের সুদ সমান পি আর টি মানে 8 বছর বাই 100, এইটা সুদ। 4 দিয়ে হলে 4 দুগুণে 8, 4 25 এত টাকা, 2xr বাই 25 টাকা। শর্তানুসারে এইটা আমাদের ক্যালকুলেশন করে সুদ বেরোলো, আর যোগ বিয়োগ করে সুদ বেরোচ্ছে x টাকাটা। শর্তানুসারে দুটো সমান হয়ে যাচ্ছে, শর্তানুসারে তাহলে 2xr বাই 25 ইজ ইকুয়াল টু x, বা r ইজ ইকুয়াল টু x ইন্টু 25 বাই xr। এইটা রেখে এটা গেল 25 বাই xr তো হবে না কোনোভাবে, আর এর মানটাই তো বের করছি, 25 বাই 2 হবে। হ্যাঁ, 25 বাই এটা 2টা নিচে নামবে, বা r ইজ ইকুয়াল টু 25 বাই 2। তাহলে সুদের হার 25 বাই 2% বা 12.5%। এবার আমরা ধরছি, এখানটা মুছে দিচ্ছি, দেখো সুদের হার এটা পেয়ে গেছি। আমরা ধরে নিচ্ছি, ধরি 4 গুণ হবে কত বছরে? ধরি টি বছরে 4 গুণ হবে। ধরছি টি বছরে 4 গুণ হবে, কত বছরে 4 গুণ হবে? অতএব তখন সুদ আসল কত হয়ে যাচ্ছে? সুদ আসল তখন সমান 4x টাকা। ঠিক আছে, সুদ আসল 4x টাকা। তাহলে সুদ কত হয়ে যাচ্ছে? সুদ সমান 4x মাইনাস x টাকা সমান 3x টাকা। ঠিক আছে, এবার শর্ত অনুসারে এই এতবার এইটা আমাদের সময়টা নির্ণয়ের জন্য, তাহলে এইটা সুদ, শর্তানুসারে টিটা নির্ণয় করব। 3x ইজ ইকুয়াল টু PRT বাই 100, এইটা আসল হচ্ছে x, আর মানে 25 বাই 2 t বাই 100, বা x টা কেটে দিচ্ছি। তাহলে এটা কোনাকুনি গুণ করলে 25 বাই 2 ইন্টু টি ইজ ইকুয়াল টু 300 হয়ে যাচ্ছে, বা টি ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 300 ইন্টু 2 বাই 25, 25 দিয়ে কাটলে এটা 12 হয়ে যাচ্ছে, বা টি ইজ ইকুয়াল টু 24। অঙ্কটা একটু বড়, ঠিক আছে। অ্যান্সার লিখবে 24 বছরে 4 গুণ হবে। অ্যান্সারটা লিখবে 24 বছরে 4 গুণ হবে। কত বছরে 4 গুণ হবে চেয়েছে? অ্যান্সার হয়ে যাচ্ছে 24 বছরে 4 গুণ হবে। আর একবার দেখো না, দেখো আমাদের সুদের হার যেটা এসছে দ্বিগুণ হয়েছে কত বছরে? 8 বছরে দ্বিগুণ হয়েছে। ঠিক আছে, 8 বছরে দ্বিগুণ হয়েছে। তাহলে 8 বছরে যেহেতু দ্বিগুণ হয়েছে 2x, তাহলে x হচ্ছে সুদ, PRT বাই 100 করেছি, PRT। PRT আমরা কিভাবে করেছিলাম? PRT বাই 100, এটা 8 দিয়ে গুণ করেছিলাম, ওখান থেকে সুদটা সময় করে সুদের হার হচ্ছে 25 বাই 2%। আর এখানে 24 বছরে অ্যান্সারটা লিখবে যে 24 বছরে 4 গুণ হবে। ঠিক আছে, 4 থেকে 2 দেখো কি বলছে। এখানে বলা আছে 4 থেকে 2 এর যে যৌথ ব্যবসায় ABC এর মূলধন অনুপাত 1/x is to 1/y is to 1/z। বছরের শেষে ব্যবসাতে z টাকা ক্ষতি হলে c এর ক্ষতির পরিমাণ। তাহলে A, B ও C এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত 1/x is to 1/y is to 1/z। ঠিক আছে, এইখানে যে অনুপাতটা ভগ্নাংশ আকারে আছে, ফ্র্যাকশন আকারে আছে, এটা আমরা পূর্ণ সংখ্যা যদি নিয়ে আসতে চাই, এই যে x y z আছে তিনটের ঘরে, আমরা এদের এই x ইন্টু y ইন্টু z দিয়ে তিনটাকে যদি গুণ করি, x ইন্টু y ইন্টু z, প্রথমটা কি পড়ে থাকবে? yz is to zx is to xy, এইটা। আচ্ছা, বছরের শেষে ব্যবসায় মোট ক্ষতি, ব্যবসায় মোট ক্ষতি সমান z টাকা, তাই তো? ব্যবসায় মোট ক্ষতি z টাকা।
আচ্ছা, বছরের শেষে অবস্থাতে জেড টাকা ক্ষতি হলে তাহলে সি এর ক্ষতির পরিমাণ কত? অতএব সি এর ক্ষতির পরিমাণ, সি এর ক্ষতির পরিমাণ সমান সি এক্স ওয়াই, এক্স ওয়াই বাই ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই ইন্টু জেড, এত টাকা হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এইটা হচ্ছে বছরের শেষে সি এর মোট ক্ষতি। দেখো এটা জাস্ট কিছু নেই, আনুপাতিক হারে ভেঙে দেওয়া হলো, আনুপাতিক হারে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো, শুধুমাত্র এক্স ওয়াই জেড এগুলো আননোন নাম্বার, তাই এরকম হয়েছে। নেক্সট দেখো 4-3। আচ্ছা, একটা সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস এম ইজ ইকুয়াল টু 0, এর বীজদ্বয় দুটি ক্রমিক অখণ্ড সংখ্যা। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস এম ইজ ইকুয়াল টু 0, এর বীজদ্বয় ক্রমিক অখণ্ড সংখ্যা। ধরি একটি বীজ আলফা, এটা পূর্ণ সংখ্যা, আমরা অখণ্ড সংখ্যা ধরছি, অতএব অপরটি যেহেতু ক্রমিক বলেছে, অপরটি আমরা নিচ্ছি আলফা প্লাস 1 ক্রমিক। তাহলে বীজদ্বয়ের যোগফল কি হবে? আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই এ, মানে -7/1, বা 2 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু -7। আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু এম, মানে সি বাই এ, মানে m/1টা লিখলাম না, এটা ফর্মুলা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সেই সমীকরণের বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল সি বাই এ, সেই ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে। এখানে সি এর জায়গায় এম আছে, এ এর জায়গায় কিছু নেই, মানে 1 আছে, তাহলে m/1 মানে এমই হবে, সেই জন্য আমরা এখানে রাখছি। আচ্ছা, এবার কি বলা আছে যে তাহলে বীজদ্বয়ের যোগফলটা 7 বলা আছে, এখান থেকে আমরা আলফার মানটা পেয়ে যাব, বা 2 আলফা সমান -7 - 1, বা 2 আলফা ইজ ইকুয়াল টু -8, বা আলফা ইজ ইকুয়াল টু -8/2, বা আলফা ইজ ইকুয়াল টু -4। তাহলে আলফা ইজ ইকুয়াল টু আসছে -4। তাহলে এখানে কি চেয়েছে যে এম এর মান কত, এর বীজদ্বয় দুটি ক্রমিক অখণ্ড সংখ্যা হয়, তাহলে এম এর মান কত? তাহলে এখানে এম এর দুটো মান হতে পারে। হ্যাঁ, আবার এখানে আবার দেখো, তাহলে আলফা এলো, তাহলে আলফা প্লাস 1 কত হবে? আলফা প্লাস 1 সমান -4 প্লাস 1 সমান -3। তাহলে আলফার দুটো মান আসছে, -4 আর -3। তাহলে আলফা ইজ ইকুয়াল টু -4 হলে এম সমান কত? এইখানে মানটা বসাবো, -4 ইন্টু -4 প্লাস 1 ইজ ইকুয়াল টু -4 ইন্টু -3। তাহলে 3×4 12 হয়ে যাচ্ছে, মাইনাস প্লাস হলে। আর আলফা ইজ ইকুয়াল টু -3 হলে, আলফা ইজ ইকুয়াল টু -3 হলে এম ইজ ইকুয়াল টু, তাহলে এটা হয়ে যাচ্ছে, এইখানে বসাচ্ছি -3 আর -3 প্লাস 1, তাহলে -3 ইন্টু -2 সমান 6। অতএব এম ইজ ইকুয়াল টু 6ও হতে পারে, 12 হলেও হবে। ঠিক আছে, দেখো 6 হলে কি হয়ে যাচ্ছে, 6 6 একে 6, তাহলে বীজদ্বয় হচ্ছে এখানে 3 দুগুণে 6, 3 আর, আচ্ছা 3 দুগুণে 6 তো ম্যাচ করছে না, 6 এম ইজ ইকুয়াল টু 6 হলে তখন বীজদ্বয় ক্রমিক হওয়ার জন্য 12 হলে এখানে ম্যাচ করে যাচ্ছে, এম এর মান 12, 4 3 12, 4 আর 3। ঠিক আছে, তাহলে এখানে আলফা তো আমরা এটা ধরেছি আলফা, আর আলফা প্লাস 1 হয়ে যাচ্ছে, যেহেতু আলফা সমান -4 আসছে এখান থেকে, তাহলে আলফা ইজ ইকুয়াল টু -4 আর আলফা প্লাস 1 -3। ঠিক আছে, আর এম এর মান এইটা, এম এর মান পুট করে তাহলে এখানে 12টাই নিতে হবে, -3 হচ্ছে আলফা প্লাস 1 এর মান, এই মানটা আর গ্রাহ্য হচ্ছে না, তাহলে এম ইজ ইকুয়াল টু 12 হবে। ঠিক আছে, এম এর মান 12, এম এর মান 12। ঠিক আছে, নেক্সট দেখো,
3-এর দাগ হলো 4-এর দাগে। চারের দাগ। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে প্রমাণ করতে বলেছে এ প্রপোর্শনাল টু বি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে। বা এবার যদি যোগ ভাগ প্রক্রিয়া করা হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, লব প্লাস হর বাই লব মাইনাস হর, ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। এখানে কে নিচে কিছু নেই, মানে 1 আছে, কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এইটা বি স্কোয়ার কাটলো, এ স্কোয়ার কাটলো। বা 2a স্কোয়ার বাই 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা k1 ধরো, এই ধ্রুবকটা 2 কেটে যাচ্ছে। বা a স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু k1, বা a স্কোয়ার ইজ ইকুয়াল টু k1 বি স্কোয়ার। উভয় দিকে রুট করে দিলে a ইজ ইকুয়াল টু রুট ওভার অফ k1 বি। অতএব k1 ধ্রুবক, a প্রপোর্শনাল টু b, প্রমাণিত। দেখো এখানে কিছু জিনিস লিখে দেবে, যে ধরে নিচ্ছি কে প্লাস 1 বাই কে মাইনাস 1 সমান k1, ঠিক আছে। k1 অশূন্য ভেদ ধ্রুবক, আর এখানে কে যেহেতু অশূন্য ভেদ ধ্রুবক, k1 ও অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে যেই k1 এর মানটা উঠে গেল, এটা সমান থেকে সমানুপাতিক চিহ্ন হয়ে গেল, ঠিক আছে। দেখো প্রসেসটা ঠিক এইভাবে করতে হবে। এখানে প্রপোর্শনাল চিহ্ন ছিল, কে নিয়েছি, প্রপোর্শনালটা সমান হয়ে গেছে। এটা এ বাই বি আকারে প্রকাশ করেছি, যোগ ভাগ প্রক্রিয়া হয়েছে, লব প্লাস হর বাই লব মাইনাস হর উভয় দিকেই। এখানে মানটা কেটে গেছে, এখানেও কেটে গেছে, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার আকারে এসছে। এবার এই আকারে নিয়ে রুট করে দিয়েছি উভয় দিকে, তাহলে এ আর বি এর সম্পর্ক চলে আসছে, এ সমানুপাতি বি। আচ্ছা, 5-এরটা। পাঁচের বলছে প্রদত্ত চিত্রে এক্স ওয়াই এর মান, একটা চিত্র দেওয়া আছে, সেখানে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে হবে। এইরকম একটা চিত্র আছে, এইরকম, ঠিক আছে। আচ্ছা, 120 ডিগ্রি 30 ডিগ্রি এক্স ওয়াই, এইটা 120 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, এইটা এক্স, এইটা ওয়াই। নাম দিয়ে দিচ্ছি, নাম দেয়া নেই, এ বি ও সি নাম দিলাম, ঠিক আছে। এইখানটা পি নাম দিচ্ছি। আচ্ছা, চিত্রে কোণ বিএসি সমান 120 ডিগ্রি এবং কোণ এ বি ও সমান 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিপিসি বৃত্তচাপের সাপেক্ষে, বিপিসি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ হয়ে যাচ্ছে প্রবৃদ্ধ বিওসি, এবং বৃত্তস্থ কোণ বিএসি, ঠিক আছে। তাহলে প্রবৃদ্ধ বিওসি সমান 2 ইন্টু বিএসি সমান 2 ইন্টু 120 ডিগ্রি সমান 240 ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ বিওসি আর শুধু বিওসি মিলে 360 ডিগ্রি, এইখানটা পুরোটা 360 ডিগ্রি। হ্যাঁ, প্রবৃদ্ধ বিওসি প্লাস শুধু বিওসি সমান 360। যেটা কম সেটা শুধু বিওসি, যেহেতু এই নিচের দিকের কোণটা এইটা 180 চেয়ে বড়, 180 চেয়ে বেশি, তাই প্রবৃদ্ধ বলা হচ্ছে। এইটা হচ্ছে 240 ডিগ্রি প্লাস শুধু বিওসি,
যার মান এক্স, বা শুধু বিওসি সমান 360 মাইনাস 240 সমান 120 ডিগ্রি। অতএব এইটা এক্স এর মানটা 120 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে আর এসিও এর মান কত? এসিও সমান 360 ডিগ্রি থেকে বাকি তিনটে কোণের সমষ্টির বিয়োগ, এইটা 120, দুটো 120 আছে, এর অপোজিটটাও এইটাও 120, এই ভেতরেরটা, প্লাস এদিকের কোণটা 30 ডিগ্রি, ইজ ইকুয়াল টু 360, 120 যখন 240 আর 30 270, তাহলে এটা আসছে 90 ডিগ্রি। অতএব এক্স সমান কত? এক্স সমান হয়ে যাচ্ছে 120 আর ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90। দেখো এইটা আসছে এক্স ইজ ইকুয়াল টু 120 আসছে যেটা, আর ওয়াই ইজ ইকুয়াল টু 90। আচ্ছা, এখানেও প্রসেসটা যেভাবে করা আছে এইভাবে করবে। আরো একবার বলছি, দেখো এইটা 120 বলা আছে, এটা 30 বলা আছে। আমরা বিপিসি বৃত্তচাপটা নিলাম। বিপিসি বৃত্তচাপের সাপেক্ষে কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ বিওসি আর বৃত্তস্থ কোণ বিএসি। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এই যে প্রবৃদ্ধ বিওসি সমান 2 বিএসি। তাহলে 2 × 120 240, এই বাইরের দিকটা 240 হলো। তাহলে এইখানটা সম্পূর্ণটা গোলটা 360। তাহলে শুধু বিওসিটা কত? প্রবৃদ্ধ বিওসি প্লাস শুধু বিওসি, মানে এই দিকটা প্লাস এই দিকটা, একটা বৃত্ত হয়ে যাচ্ছে। এর পুরোটা সমষ্টি 360। তাহলে প্রবৃদ্ধ বিওসির মানটা বসিয়েছি, শুধু বিওসি আছে, শুধু বিওসির মানটা এটা 240 ওদিকে নিয়ে গেলে 120 হয়ে যাচ্ছে। এইটা 120 হয়ে গেল। তাহলে এ বি ও সি এটা একটা চতুর্ভুজ। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে 360 থেকে বাকি 3টি কোণের সমষ্টিটা বিয়োগ করেছি, তাহলে অটোমেটিক বি এই এসি ওটা বেরিয়ে গেছে। তাহলে এসি ওটাই ওয়াই বলা আছে। তাহলে এক্স সমান 120 আর ওয়াই সমান 90। 6 দাগের দেখো, 6 দাগের দেখো, 6 দাগের ত্রিভুজ এবিসি এর ডি সমান্তরাল এসি, বাকি 4টে মান আছে। এইটা ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি সি, এটা ডি ই। আচ্ছা, ত্রিভুজ এ বি সি এর ডিই সমান্তরাল বিসি, এবং যেগুলো মান আছে, এডি সমান এক্স বলা আছে, এডি সমান এক্স। আচ্ছা, এডি সমান এক্স, বিডি এক্স প্লাস 3, এটা এক্স প্লাস 3, বিডি সমান এক্স প্লাস 3, এই সমান এক্স মাইনাস 2, এটা এক্স মাইনাস 2, এই এক্স মাইনাস 2, আর ইসি এক্স মাইনাস 4, ইসি এক্স মাইনাস 4, এটা এক্স মাইনাস 4। আচ্ছা, এখানে যেহেতু ডিই সমান্তরাল বিসি, তাই কি হবে? হ্যাঁ, তাই এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই ইসি, বা এডির মান কত? এডি হচ্ছে এক্স, আর বিডি হয়ে যাচ্ছে এক্স প্লাস 3, এই কত? এক্স মাইনাস 2, ইসি কত? এক্স মাইনাস 4, বা এক্স ইন্টু এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2, গুণ করলে এটা এক্স স্কোয়ার মাইনাস 4x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, এটা কেটে গেল। মাইনাস 4x ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 6, বা মাইনাস 4x মাইনাস x ইজ ইকুয়াল টু মাইনাস 6, বা মাইনাস 5x ইজ ইকুয়াল টু মাইনাস 6, মাইনাস মাইনাস কেটে দেওয়া হলে, বা x ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 5/6, এই 6/5, x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6/5। দেখো x এর মান আসছে 6/5। তাহলে অ্যান্সার লিখবে x এর মান 6/5, এটা স্টেটমেন্টটা লিখে দেবে। আচ্ছা, 6 দাগের হলো, 7 দাগের দেখো, x এর মান কোনো ইউনিট নেই এখানে, যদি ইউনিট থাকতো তাহলে ইউনিট দিতে হতো, ঠিক আছে। নেক্সট দেখো, 7 হলো 8 দাগের। 8 দাগের কি বলেছে? না, 7 দাগের 10 সেমি বাহু বিশিষ্ট একটি রম্বসের একটি কোণের দৈর্ঘ্য 12 সেমি, আচ্ছা, হলে রম্বসের ক্ষেত্রফল।
এটা মনে করো একটা রম্বস, ঠিকঠাক রম্বস হলো না এটা। এ বি সি ডি, এটা মনে করো ও। আচ্ছা ধরা যাক এবিসিডি রম্বস, ধরা যাক এবিসিডি রম্বস যার কর্ণদ্বয় এসি ও বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, রম্বসের বাহু 10 সেমি এবং ধরছি রম্বসের বাহু সমান 10 সেমি। তাহলে এ বি সমান বিসি সমান সিডি ডিএ ইজ ইকুয়াল টু 10 সেমি করে এগুলো। আচ্ছা ধরছি আমরা, ধরি কর্ণ বিডি সমান 12 সেমি। আচ্ছা, রম্বসের কর্ণদ্বয় মনে রাখবে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, অতএব এখানে দেখো ওবি সমান ওডি সমান 12/2 সেমি সমান 6 সেমি। আচ্ছা, এবার ত্রিভুজ এওডি থেকে কি পাচ্ছি? এওডি থেকে পাই, তাহলে এওডি তো একটা সমকোণী ত্রিভুজ এওডি, যার এইটা সমকোণ, যার অতিভুজ এডি, তাহলে ও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার সমান এডি স্কোয়ার। আচ্ছা, ও স্কোয়ার ওডি কত? ওডি হয়ে যাচ্ছে 6, 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 10, বা ও স্কোয়ার প্লাস 36 ইজ ইকুয়াল টু 100, বা ও স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 মাইনাস 36, বা ও স্কোয়ার সমান 64, বা ও এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8। অতএব ও এ সমান 8 সেমি হয়ে যাচ্ছে। ও এ সমান 8 সেমি। এবার দেখো এখানটা একটু মুছছি। ও এ সমান 8 সেমি হলে, যেহেতু আচ্ছা ও এ সমান 8 সেমি, তাহলে ওসি সমান কত? ওসি সমানও 8 সেমি। ঠিক আছে, ওসি সমান 8 সেমি। এবার দেখো এই যে যদি আমরা এই পার্টটার ক্ষেত্রফল বের করি, এ সি ডি, এসিডি পার্টটার ক্ষেত্রফল বের করি হাফ ভূমি ইন্টু উচ্চতা। এবার দুদিকটা সমান, হ্যাঁ, ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল, এসিডি এর ক্ষেত্রফল কত, বা একবারে রম্বসের কর্ণদ্বয়ের ক্ষেত্রফল এটাও বের করে দেওয়া যাবে ডাইরেক্ট। ঠিক আছে, কর্ণদ্বয়ের গুণফল মানে এই কর্ণটা কত আসছে? এটা আসছে 8 8 16, এটা আসছে 12, তাহলে 16 ইন্টু 12/2 এটা করলে হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। আচ্ছা, এটাই করে দিই একবারে। তাহলে এসি সমান কত? এসি সমান ও এ প্লাস ওসি সমান 8 সেমি প্লাস 8 সেমি সমান 16 সেমি। ঠিক আছে, এটা 16 সেমি হচ্ছে। তাহলে একটা কর্ণ 12 সেমি আর একটা 16 সেমি। অতএব এবিসিডি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু 12 ইন্টু 16 এত বর্গ সেমি। এটা কেটে দিলে 6 হচ্ছে, 6 16 96। রম্বসের দুটো কর্ণ জানা থাকলে তার ক্ষেত্রফল বের করার সূত্র হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, এখান থেকে দেখো 96 বর্গ সেমি অ্যান্সার আসছে এবিসিডি রম্বসের ক্ষেত্রফল। নেক্সট দেখো 7 দাগের হলো 8 দাগের। टू tan theta into cos 60 is equal to tan 60. 2 tan theta into cos 60 is equal to tan 60, বা 2 tan theta cos 60 মান কত? cos 60 হাফ, tan 60 √3,
তাহলে এই টু কেটে যাবে, বা tan থিটা সমান √3, বা tan থিটা সমান tan 60, বা থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। কিসের মান চেয়েছে? সাইন থিটা মাইনাস 15, সাইন থিটা মাইনাস 15 ইজ ইকুয়াল টু সাইন থিটার মান 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√2। অতএব সাইন থিটা মাইনাস 15 এর মান 1/√2। সাইন থিটা মাইনাস 15 এর মান 1/√2। দেখো নেক্সট, দেখো 8 হলো 9 দাগে। আচ্ছা, cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা হলে দেখাতে বলেছে cos স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা সহজেই হয়ে যাবে। দেখো cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু tan স্কয়ার এ। উভয় দিকে আমরা 1 যোগ করছি, 1 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার এ, বা এটা cos স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা রাখছি। sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এটা sec স্কয়ার এ হয়ে গেল। বা এটা cos স্কয়ার থিটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা হয়ে যাচ্ছে, আর এটা 1 বাই cos স্কয়ার এ করে নিচ্ছি। তাহলে 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cos স্কয়ার এ। এবার দেখো কোনাকুনি গুণ করলে 2 cos স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1, আমরা cos স্কয়ার এটাকে উপরে তুলে দিচ্ছি আর cos স্কয়ার থিটাটাকে নিচে নামিয়ে দিচ্ছি। cos স্কয়ার থিটাটাকে উপরে তুলে দিলাম, তাহলে এইটাও কোনাকুনি গুণ করলে 2 cos স্কয়ার এ cos স্কয়ার থিটা হয়, এটাও কোনাকুনি গুণ করলে cos স্কয়ার এ cos স্কয়ার থিটা হয়, তাহলে ম্যাচ করে যাচ্ছে আগের লাইনের সঙ্গে সমান এটা। এবার এই cos স্কয়ার এটাকে cos স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ তে ভেঙে নিলাম, আর 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার থিটা করে দিলাম। আচ্ছা, cos স্কয়ার এ রেখে দিলাম, এটা cos স্কয়ার এ মানে 1 মাইনাস sin স্কয়ার এ করে দিচ্ছি, আর sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার থিটা করে দিচ্ছি। উভয় দিক দিয়ে 1 1 যদি ক্যান্সেল করে দিই তাহলে হয়ে যাচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin। আচ্ছা, cos স্কয়ার এ ছিল এটা, cos স্কয়ার এ 1 1 কেটে গেলে তাহলে cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা। প্রমাণিত। দেখো cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার এ ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা। আচ্ছা, 9 হলো 10 দাগের। দেখো দশের দাগে বলছে কোন শঙ্কুর ভূমির ক্ষেত্রফল √54 বর্গ সেমি এবং উচ্চতা 5 সেমি হলে পার্শ্বতলের ক্ষেত্রফল। এইভাবে √54 হবে না, কোন শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এটা হবে, এটা অন্যরকম হয়ে গেছে। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল সমান 154 হবে, এইটা হবে না, অড ওরকম হবে না, ঠিক আছে, 154 বর্গ সেমি। আচ্ছা, শঙ্কুর উচ্চতা 5 সেমি, শঙ্কুর উচ্চতা h ইজ ইকুয়াল টু 5 সেমি। ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু 8 সেমি, ভূমির ব্যাসার্ধ 8 সেমি। ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 8 সেমি, তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল বলে দেয়া আছে, অতএব পাই আর স্কয়ার সমান 154, বা পাই মানে 22/7 ইন্টু আর স্কয়ার ইজ ইকুয়াল টু 154, বা আর স্কয়ার ইজ ইকুয়াল টু 154 ইন্টু 7/22
22টা কাটলে 7, r স্কয়ার ইজ ইকুয়াল টু 7 স্কয়ার, অতএব r ইজ ইকুয়াল টু 7। দেখো এখানে 154 ছিল বলে 7টা পূর্ণ সংখ্যায় মানলো, নাহলে অড মান আসতো যে রুটের মধ্যে এরকম। অতএব ভূমির ব্যাসার্ধ 7 সেমি। হ্যাঁ, আচ্ছা তির্যক উচ্চতা l ইজ ইকুয়াল টু কত? রুট ওভার অফ r স্কয়ার প্লাস h স্কয়ার। রুট ওভার অফ r মানে হয়ে যাচ্ছে এখানে 7 স্কয়ার, আর h মানে 5 স্কয়ার, এত সেমি, সমান 49 প্লাস 25 সেমি। 9 আর 5 14, 4 হাতে 1, 4 আর 2 6 থেকে 7, রুট ওভার অফ 74 সেমি। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। পাই এর মান 22 7, আর এর মান 7, আর এল মানে রুট ওভার অফ 74, এত বর্গ সেমি। 7 7 কেটে গেল, তাহলে 22 রুট ওভার অফ 74 বর্গ সেমি। এইটা আসছে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল। ঠিক আছে, দেখো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। পাই আর এল সূত্র অ্যাপ্লাই করে এটা আসছে, দেখো। নেক্সট দেখো 11টা। কি বলেছে? একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। গোলকটি একটি ঘনকে অন্তর্লিখিত, মানে ঘনকের ভেতরে আছে। এই একটা গোলক, এটা একটা ঘনকের ভেতরে আছে। একটা ঘনক এ বি সি ডি, এটা কেন্দ্র ও। ধরা যাক এ বি সি ডি একটি ঘনক। এইভাবে ঘনকটি ধরো। হ্যাঁ, আচ্ছা গোলকটি ঘনকে অন্তর্লিখিত। গোলকটি ঘনকে অন্তর্লিখিত। ঠিক আছে, ঘনকটির এবং গোলকটির আয়তনের অনুপাত। গোলকটির আয়তনের অনুপাত। আচ্ছা গোলকের আয়তন কত? গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব এত ঘন একক। তাহলে এইটা ব্যাসার্ধ গোলকের। ঠিক আছে, আচ্ছা তাহলে গোলকের ব্যাসার্ধ সমান r একক। অতএব গোলকের ব্যাস কত? সমান 2r একক হবে। গোলকের ব্যাসটাই ঘনকের বাহুর সঙ্গে সমান, অতএব ঘনকের বাহু ইজ ইকুয়াল টু ঘনকের বাহু হয়ে যাচ্ছে 2r একক, এর সঙ্গে সমান। ঘনকের আয়তন কত? আয়তন 2r তার হোল কিউব ঘন একক সমান 8r কিউব ঘন একক। অতএব ঘনক ও গোলকের আয়তনের অনুপাত। ঘনকের আয়তন 8r কিউব ইস টু 4/3 পাই আর কিউব। আর কিউব প্রথমে সরাচ্ছি, বা 4r কিউব সরিয়ে দিচ্ছি। 4r কিউব সরিয়ে দিলে 2 পড়ে থাকবে, ইস টু 4r কিউব সরিয়ে দিলে 2 পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে পাই বাই 3 পড়ে থাকবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 3 দিয়ে গুণ করে দিলে 6 পাই হয়ে যাচ্ছে। দেখো 6 পাই, গোলকের ঘনকের আয়তন অনুপাত 6 পাই। এই ঘনকটিরও গোলকের আয়তন অনুপাত। ঘনকটা আগে, ঘনক আগে থাকলে আয়তন অনুপাত হয়ে যাচ্ছে 6 পাই। নেক্সট দেখো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, এবং পেজ নাম্বার 791 791 পেজে যে ম্যাথের কোশ্চেন সেটটা আছে তার 4 দাগের শেষের অঙ্ক।
12টা। পরিসংখ্যা বিভাজনের গড় x বার সমান 8.1। পরিসংখ্যা বিভাজনের গড় x বার ইজ ইকুয়াল টু 8.1। ঠিক আছে। আচ্ছা, সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু 132 প্লাস 5k। সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু 132 প্লাস 5k। ঠিক আছে। সামেশন অফ এফ আই 20। সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু 20। অতএব আমাদের হয়ে যায় এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। তাহলে এক্স বার ইজ ইকুয়াল টু 8.1 ইজ ইকুয়াল টু এইটা 132 প্লাস 5k বাই 20। তাহলে এখানে পয়েন্ট তুলে দিলে 10 ইজ ইকুয়াল টু 132 প্লাস 5k বাই 20। এইটা কেটে গেলে 1 2 হয়ে যাচ্ছে। এইভাবে যদি গুণটা করে নিই, আর এদিকে হয়ে যাচ্ছে 1 এর কোনাকুনি গুণ করলে এবার 132 প্লাস 5k ইজ ইকুয়াল টু 81 দুগুণে 162 হয়ে যাচ্ছে, বা 5k ইজ ইকুয়াল টু 162 মাইনাস 132, বা 5k ইজ ইকুয়াল টু 30 হয়ে যাচ্ছে, বা k ইজ ইকুয়াল টু 30 বাই 5, বা k ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, k এর মান আসছে 6। দেখো বলছে k এর মান কত, তাহলে অ্যান্সার লিখবে k এর মান 6। ঠিক আছে, k এর মান 6। দেখে নাও প্রসেসটা। তাহলে এই অঙ্কের সাথে সাথেই আমাদের আজকে 791 পেজের 1 2 3 4 এই 4টে দাগের কোশ্চেনের সলিউশন কমপ্লিট হলো। 1 দাগ এবং 1 নম্বর এবং 2 নম্বরে যা যা কোশ্চেন ছিল। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো এবং ফিরবো পরের ক্লাসে। এর আগের যে পেজে ম্যাথের কোশ্চেন সেটটা আছে সেটা নেক্সট ক্লাসে সলভ করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।